নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরুতেই ভাস্বতী, যে খবরে নজর রাখবো, স্বাতী মালিওয়াল বিতর্কে কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমার সহ একাধিক আপ নেতা মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদ। বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে বিজেপির যে সদর দপ্তর তার ঠিক সামনে জেল ভরো কর্মসূচির ডাক আপের। কেজরিওয়ালের নেতৃত্বে রাজধানীর পথে বিক্ষোভ। আপ কর্মী সমর্থকদের বিক্ষোভের শুরু থেকেই বিজেপির সদর দফতরের সামনে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। যখন বিক্ষোভকারীরা যেমনটা বলছিলাম যে বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে দিল্লি পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে ভাস্বতী, যে এই ঘটনায় কিন্তু আপ কর্মী সমর্থকরা তারা কিন্তু গ্রেফতার হয়েছেন। একদমই। এবং স্বাতী মালিওয়াল গতকাল তিনি যে অভিযোগ যেমনটা করেছিলেন যে গত 13ই মে যখন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে তিনি যান এবং তারপর বৈভব তার সঙ্গে বেশ কিছু খারাপ ব্যবহার করেছিলেন এবং সেই ভিডিও কিন্তু সামনে আনা হয়েছিল। এবং এরপরেই কিন্তু আত্মসহায়ক অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়ক বৈভব কুমার সহ একাধিক আপ নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হয় এবং তারই প্রতিবাদে কিন্তু আজ বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে চলেছে আপ নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে আক্রমণ ঝাঁজ বাড়াতেই বিজেপির সদর দপ্তরের সামনে জেল ভরো কর্মসূচির ডাক আপের। এখনো পর্যন্ত কি খবর রয়েছে জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরবেন। জয়ন্ত, এখনো পর্যন্ত যেটুকু খবর সেটা হচ্ছে যে জেল ভরো যে কর্মসূচি আপের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে খুব স্বাভাবিকভাবেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষকে একটা অজুহাত করে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বেশ কিছু আপ কর্মীকে পুলিশ ডিটেন করেছে বা হেফাজতে নিয়ে আটকে রেখেছে। এখনো গ্রেপ্তার না বললেও আনুষ্ঠানিকভাবে, তবে গ্রেপ্তার করার পথেই চলেছে বলে মনে করা হচ্ছে। এবং যেহেতু একটা নির্বাচনী আবহ রয়েছে, তার মধ্যে এরকম ধরনের একটা কর্মসূচি, সব মিলিয়ে যথেষ্ট চাপের মধ্যে দিল্লি প্রশাসন। সেই চাপ যাতে মুক্ত হওয়া যায়, সে কারণেই প্রথম থেকেই উল্টে পুলিশ আক্রমণাত্মক একটা ভূমিকা নিয়েছে বলে আপের পক্ষ থেকে জানানো হচ্ছে। মধুবন্তী, ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো, সুন্দরবনে গুলির লড়াই, নিহত বনকর্মী, চোরা শিকারীদের গুলিতে খুন বনকর্মী। জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়া হচ্ছিল এবং সেই সময় আক্রান্ত হন ওই বনকর্মী, যার দেহ উদ্ধার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। জঙ্গল সংলগ্ন নদীতে যখন টহল দিচ্ছিলেন ওই বনকর্মী, তখন তাকে গুলি করে খুন করা হয়েছে। চোরা শিকারীদের গুলিতে খুন হন বনকর্মী। জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। সুন্দরবনে গুলির লড়াই, নিহত বনকর্মী। সুন্দরবনে চোরা শিকারীদের হাতেই খুন বনকর্মী। বন দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রাতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের আক্রমণের মুখে পড়তে হয় বনকর্মীদের একটি দলকে এবং ঠিক সেই সময় খুন করা হয় বনকর্মীকে। তার দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। সুন্দরবনে গুলির লড়াই, নিহত বনকর্মী। চোরা শিকারীদের গুলিতে খুন হন বনকর্মী। জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় আক্রান্ত হয় বনকর্মী। তার দেহ উদ্ধার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। রায়দিঘির বাসিন্দা অমলেন্দু হালদার, যার মৃত্যু হয়েছে, শনিবার রাতে বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন অমলেন্দু এবং সঙ্গে ছিলেন আরও 3 জন বনকর্মী। ওই বোটের 2 কর্মীও ছিলেন তার সঙ্গে। সুন্দরবনের রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় জঙ্গলে হরিণ শিকারীদের মুখে পড়ে যান তিনি। অভিযোগ, হরিণ শিকারীদের দল হামলা চালায় তাদের উপর, সেখানেই কুপিয়ে খুন করা হয় তাকে। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন 4 সঙ্গী। চোখ রাখবো নির্বাচনের খবরে। আগামীকাল সোমবার দেশ জুড়ে 5ম দফা ভোট। 18তম লোকসভা নির্বাচনের 5ম দফা আগামীকাল। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি এবার তুলে ধরবো। ডিসিআরসিতে
প্রত্যেকবারের মতো যে তৎপরতা চোখে পড়ে এবারেও তার ব্যতিক্রম নয়। একদমই, এবং আগামীকাল 7টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে এবং গোটা দেশে 49টি আসনে ভোট। তার মধ্যে বাংলার দিকে নজর থাকছে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ। সকাল থেকে আপনাদের সামনে সেই সমস্ত ছবি তুলে ধরছিলাম। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে 4 জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে ডিসিআরসি সেন্টারগুলোতে একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ছে। একদমই, এবং দেশে পঞ্চম দফার ভোট, তার প্রস্তুতি কিন্তু প্রত্যেক জায়গাতেই চরমে। এখন যে 4টি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি হাওড়া, হুগলি, বনগাঁ এবং ব্যারাকপুরে। দেশের যে কটি জায়গায় ভোট রয়েছে, স্বাভাবিকভাবেই তার আগের দিনে যে ছবিটা প্রত্যেকবার আপনাদের দেখায় ডিসিআরসি সেন্টারগুলিতে, সেই তৎপরতাই চোখে পড়ছে। এবং ভোটের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে ভোট কেন্দ্রে যারা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। ইভিএম ও ভিভিপ্যাট ভালো করে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তারপর ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া। ব্যারাকপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। কথা বলবো শুভজিতের সঙ্গে। শুভজিৎ, প্রত্যেক দফার আগে যে ছবিটা আমরা দেখতে পাই ডিসিআরসি সেন্টারগুলিতে, যে তৎপরতা থাকে ভোট কর্মীদের মধ্যে, আজ সকাল থেকে ঠিক একই ছবি নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ ব্যারাকপুর শিল্পাঞ্চলে। দেখো, একদমই ঠিক তাই। ব্যারাকপুর পৌরসভা ভবনে এই মুহূর্তে কিন্তু যারা ভোট কর্মীরা রয়েছেন তারা সকাল থেকে এই ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেখান থেকে তারা লম্বা লাইন লাগিয়েছেন। প্রথমে তারা অ্যাটেন্ডেন্স করছেন, তারপরে তাদের সংশ্লিষ্ট যে জায়গাগুলি, অর্থাৎ যেখানে তাদেরকে ভোটের বুথে পাঠানো হবে, যেসব ভোট কর্মীরা রয়েছে পরীক্ষা করে তারা এখান থেকে গাড়ি মারফত চলে যাচ্ছে। পুলিশ নিরাপত্তা নজরদারিতে এই ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুভজিৎ, একটু তোমায় বিরত করছি, আমরা ছবিগুলো দেখিয়ে দেবো আরো একবার দর্শকদের। যে ছবির কথা আমরা বলছিলাম, যে ভোট কর্মীদের মধ্যে যে তৎপরতা লক্ষ্য করা যায় আজকের দিনকে ঘিরে, কড়া নিরাপত্তায় মোড়া প্রতিটি ডিসিআরসি সেন্টার। একদমই, এবং অশান্তি এড়াতে এবার যে দফা, সেই দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু আরো বাড়াচ্ছে নির্বাচন কমিশন, এবং পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিমও থাকছে রাজ্যে। এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি অন্যান্য আরো খবর নিয়ে, বিরতির পর সঙ্গে থাকুন। ভাস্বতী, আমরা জানি আগামীকাল দেশ জুড়ে পঞ্চম দফা ভোট, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ডিসিআরসিতে, সেই ছবি আমরা তুলে ধরছি। একদমই, এবং আগামী কাল যে ভোট রয়েছে 7টি লোকসভা কেন্দ্রে, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, সকাল থেকে সেই সমস্ত কেন্দ্রে থেকে যে ডিসিআরসি সেন্টারগুলো, সেখানে জড়ো হতে শুরু করেছেন ভোট কর্মীরা, এবং তারা প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছেন সেগুলো নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন। কড়া নিরাপত্তার বলয়ে সেখানে ডিসিআরসি সেন্টারগুলোতে যেরকম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, 4 জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা ডিসিআরসি থেকে ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন। প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তারাও নিজেদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করাচ্ছেন। দীপাঞ্জন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আরামবাগ থেকে। দীপাঞ্জন, আরামবাগে এই মুহূর্তে যে ডিসিআরসি সেন্টারে তুমি রয়েছো, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? শেষ মুহূর্তের ব্যস্ততা ঠিক কোন পর্যায়ে? দেখো মধুবন্তী বা ভাস্বতী, বলে রাখি যে এটা হচ্ছে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়। এইখানেই আরামবাগ মহকুমার ডিসিআরসি করা হয়েছে। এখান থেকেই যারা ভোটকর্মী আছেন তারা ভিভিপ্যাট থেকে ইভিএম সমস্ত কিছু তাদের সরঞ্জাম, ভোটের সরঞ্জাম নিয়ে তারা চলে যাবে যে যার ভোট কেন্দ্রে। তারই প্রস্তুতি এখন চরম পর্যায়ে চলছে। ভোটকর্মীরা তাদের সরঞ্জাম কেউ সংগ্রহ করেছেন, সেগুলো মিলিয়ে চেক করে নিয়ে দেখছেন কোনো সমস্যা আছে কি না। তার জন্য তারা তৎপরতার সঙ্গে তারা সেগুলি চেক করছে, এবং প্রত্যেকটা ডিসিআরসি কাউন্টারগুলিতে ভিড় চোখে পড়ার মতো। সেখানে ভোটকর্মীরা নিজেদের সমস্ত কিছু কাগজপত্র চেক করে নিচ্ছে। এবং এটাও বলে রাখি যে আরামবাগ লোকসভায় যে আরামবাগ মহকুমা আছে, সেখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 18,83,000 থেকে একটু বেশি, এবং এখানে বুথ সংখ্যা আছে প্রায় 2078টি। সেই ভোট কেন্দ্রগুলিতে সবাই আজকে পৌঁছে যাবে এই ভোটকর্মীরা, এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই চলছে এই কাজগুলি।
প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিরাপত্তারক্ষীরা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, এবং ভোটকর্মীদের সঙ্গেও তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের যারা আধিকারিক বা যারা আছেন তারা সবাই এদেরকে নিরাপত্তা দিয়ে সেই জায়গায় পৌঁছে দেবে, এবং তারা তৎপর যে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রেখেছে বুথ থেকে আরম্ভ করে ডিসিআরসি প্রত্যেকটা জায়গা। মধুমন্তী ভাস্বতী। ধন্যবাদ। আমরা যেটা দেখছিলাম, আরামবাগ হোক বা ব্যারাকপুর, ডিসিআরসি থেকে ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রিসাইডিং অফিসাররা। প্রত্যেকবারের মতো তারা তাদের মোবাইলে নম্বর রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া ডিসিআরসি গুলির ছবি আজকে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো এভাবেই। আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার যে খবরে নজর রাখবো, আজ রেল শহরে মোদি 3 বছর পর খড়গপুরে নরেন্দ্র মোদীর সভা। আর এর আগে বিধানসভা নির্বাচনের প্রচারে খড়গপুরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর এবার মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী বদল করেছে, আর দিলীপ ঘোষের বদলে মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রার হয়েই প্রচারে খড়গপুর যাচ্ছেন মোদী। মেদিনীপুর লোকসভা কেন্দ্র পরিচিত দিলীপ ঘোষের খাস তালুক হিসেবে এবার লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের গড়ে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। খড়গপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়। কথা বলবো প্রসূনের সঙ্গে। প্রসূন, খড়গপুরে নরেন্দ্র মোদীর এই সভাকে ঘিরে মানুষের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ? প্রস্তুতির ছবি বাকি? একেবারেই বলা বাহুল্য যে দীর্ঘ 3 বছর বাদে নরেন্দ্র মোদী আসছেন। রয়েছে কর্মী সমর্থক উৎসবের মেজাজে রয়েছে। এছাড়া এই আন্তর্জাতিক ময়দানে যে মঞ্চ করা হয়েছে, 60 ফুট দৈর্ঘ্য 30 ফুট প্রস্থ বিশিষ্ট যে মঞ্চ, অত্যাধুনিক প্রযুক্তিতে মঞ্চ বানানো হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা রেল শহর জুড়ে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এখন থেকে মানুষের প্রসূন, তোমাকে একটু বিরত করছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। স্বাভাবিকভাবেই তুমি সভাস্থলের খুব কাছে রয়েছো, একটু বেশি আওয়াজ হচ্ছে। প্রস্তুতির ছবিটা তুমি আমাদের দেখাচ্ছ, একটু সরে গিয়ে যদি বর্ণনা করো ভালো হয়। প্রসঙ্গত 2016 পর 2018 এবং 21-এ হিরণ সহ একাধিক বিধানসভার প্রার্থীদের সমর্থনে খড়গপুরের বিএনআর মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে তিনি সভা করতে চলেছেন নিমপুরাতে। ইতিমধ্যেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি, কড়া নিরাপত্তা নরেন্দ্র মোদীর এই সভাকে ঘিরে। এবং আজ পুরুলিয়া, মেদিনীপুর এবং বিষ্ণুপুর এই 3টি জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে খড়গপুরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। খড়গপুরে প্রথম নরেন্দ্র মোদীর সভা। অগ্নিমিত্রা পাল তার হয়ে প্রচারে, তার সমর্থনেই আজকের এই সভা। প্রচার সভায় অগ্নিমিত্রার সঙ্গে থাকার কথা দিলীপ ঘোষেরও। খড়গপুরের গোপুরে নিমপুরা আর্য বিদ্যাপীঠ সংলগ্ন যে মাঠ, সেই মাঠের ছবি এবং সভাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। একেবারে কড়া নিরাপত্তায় আঁটো রয়েছে এই সভাস্থল। আর এখন সময় হয়ে গেছে বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের আবহে এবার এগরায় বাগান থেকে বোমা উদ্ধার, খাদিকুলে বম স্কোয়াড গিয়ে পৌঁছেছে। খাদিকুলের বম স্কোয়াড, বাগান থেকে বোমা উদ্ধারে ঘটনাস্থলে বম স্কোয়াড গেছে। তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির অভিযোগ। আর যে এগরার খাদিকুল গ্রামে এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এসেছিল, বড়সড় সেই বিস্ফোরণ এগরার ঘটনা, আবার নতুন করে বোমা উদ্ধার। তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির অভিযোগই সামনে আসছে। শনিবার বোমা উদ্ধারের ঘটনায় গ্রামে তল্লাশি পুলিশের। খাদিকুলে ফের বোমা তৈরির বারুদ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণে অবৈধ বারুদ জমা ছিল, যা উদ্ধার হয়েছে। গ্রামবাসীরা বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দেন। ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী
পৌঁছয় বারুদ বাজেয়াপ্ত করে। স্থানীয়দের যেটা অভিযোগ, ভোটের আগে হিংসা ছড়াতেই দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করেছে। 2023-এ খাদিকুলে সেই বোমা বিস্ফোরণের ঘটনা, যেখানে 11 জনের মৃত্যু হয়েছিল, সেই বছর ঘুরতে না ঘুরতে ফের বোমা তৈরির মশলা ও ব্যাপক সরঞ্জাম উদ্ধার হলো, যার জেরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের খাদিকুলে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, 2023-এর সেই খাদিকুলে বোমা বিস্ফোরণের ঘটনা, যার জেরে 11 জনের প্রাণ যায়, আবারও নতুন করে বোমা তৈরির মশলা উদ্ধার হলো তৃণমূল নেতার বাড়ি থেকে। কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, কতটা আতঙ্কিত তারা? দেখো ভাস্বতী, গতকালকেই পূর্ব মেদিনীপুরের খাদিকুলে একটি বাগান থেকে 13টি বোমা এবং প্রায় 8 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছিল পুলিশ, এবং অভিযোগ ছিল যে একজন তৃণমূল নেতার বাড়িতেই বোমা তৈরির কাজ চলছিল। এবং গ্রামবাসীরা গতকাল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ওঠে, এবং আজকেই এগরা থানার পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে সেই স্থানে পৌঁছে যায় এবং তল্লাশি চালায় এবং সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করার কাজে লিপ্ত থাকে। ভাস্বতী, একদমই, ধন্যবাদ সৌম্যজিৎ। ভাস্বতী, আবার আমরা ডিসিআরসি সেন্টারগুলো একবার দেখে নেব শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আগামীকাল পঞ্চম দফা ভোট এবং এই পঞ্চম দফা ভোটের আগে প্রস্তুতির ছবিটাই সকাল থেকে আমরা তুলে ধরছি। একদমই, এবং যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট রয়েছে সেখানে ডিসিআরসি সেন্টারগুলোতে সকাল থেকেই ভোট কর্মীরা তাদের ব্যস্ততা তুঙ্গে, কারণ শেষ মুহূর্তের ছবি যেরকম আমরা তুলে ধরছি, এই মুহূর্তে 4টি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই কিন্তু সেখানে চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়েছে এবং ডিসিআরসিতে জড়ো হতে শুরু করেছেন ভোট কর্মীরা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শ্রীরামপুর থেকে। দুর্গাদাস, এর আগেও যখন তোমার সাথে কথা হচ্ছিল যেমনটা জানাচ্ছিলে যে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে ডিসিআরসিতে, যেরকম নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে ডিসিআরসি সেন্টারগুলোতে, এবং একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা সেখানে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, এটা ঠিকই যে রাত পোহালে আর মাত্র মাঝে কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু পঞ্চম দফার যে নির্বাচন। হুগলি জেলায় এই মুহূর্তে আমি শ্রীরামপুর কেন্দ্রে রয়েছি, আর শ্রীরামপুর কলেজেই কিন্তু ডিসিআরসি সেকশন করা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ শ্রীরামপুর কলেজ, এবং সেখানে একদিকে যেমন পুলিশ পার্সোনালদের কোথায় কোথায় কাকে কোন গ্রুপ করে পাঠানো হবে, অন্যদিকে সরকারি কর্মচারীরা যারা এই নির্বাচনে কাজের সঙ্গে যুক্ত, তারা কোথায় কোন এলাকায়, এই যে 7টি যে বিধানসভা কেন্দ্র তার কোন ব্লকে কোন এরিয়াতে কোথায় তারা যাবেন, তাদেরকে নির্দিষ্ট করে সেই জায়গাতে পাঠানো হচ্ছে, এবং তাদের যে প্রয়োজনীয় সামগ্রী, অর্থাৎ যেগুলো এই ভোট পরিচালনা করার ক্ষেত্রে প্রয়োজন হয়, সে লাইট থেকে শুরু করে ওয়ারেস থেকে শুরু করে খাতা বই পেন থেকে শুরু করে হাতের লাগানোর ইঙ্ক থেকে শুরু করে যা যা কিছু তাদের প্রয়োজন রিকোয়ারমেন্ট আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সাথে সাথে কিন্তু এই যে ইভিএম বক্স, সেটাও তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এবং নির্দিষ্ট জায়গা থেকে গাড়িও তাদের জন্য অ্যালট করে রাখা আছে। কোন গাড়ি কোথায় যাবে সেটাও মাইকিং করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছ যে পেছনে কিন্তু এই যে পুরো বিষয়টা সেক্টর ওয়াইজ এখানে ভাগ করে করে করা হয়েছে, এবং এখানে যে নির্দিষ্ট লিস্ট, অতএব কোন এরিয়া কত নম্বর পার্ট কত নম্বর বুথ সেটা কিন্তু স্পেসিফিকভাবে রয়েছে, এবং সেটি কোন বিধানসভার অন্তর্গত সমস্ত বিষয়টাই কিন্তু করা রয়েছে। পাশাপাশি 186 শ্রীরামপুর, এই যে আন্ডার শ্রীরামপুর পিএস এর মধ্যেও লেখা রয়েছে যে কোন নাম্বারে কতজন কোথায় যাবে, তাদের নির্দিষ্ট নাম্বার ওয়াইজ সমস্ত বিষয়টা করা রয়েছে। ফলে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে নির্বাচন কমিশনের কাছে এটা কিন্তু চ্যালেঞ্জ যে প্রথম দফার যে সমস্ত ভোট হয়েছে সব রাজ্যের বিভিন্ন প্রান্তে, তার পাশাপাশি কিন্তু পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য যা যা কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু তারা নির্দিষ্টভাবে নিয়েছেন, এবং এখনো পর্যন্ত এটা বলা যায় যে তারা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে খুব শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়েই কিন্তু এই পুরো ডিসিআরসি সেক্টর থেকে তাদের কাজগুলোকে সম্পন্ন করছেন। এটা কিন্তু তারা সাফল্যের দাবি রাখে। একদমই, ধন্যবাদ দুর্গা দাস। এখনো পর্যন্ত যে সমস্ত কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি ভাস্বতী,
ডিসিআরসি সেন্টারগুলোতে কিন্তু ভোট কর্মীরা সকাল থেকেই জড়ো হয়েছেন এবং ছবিটা কিন্তু একই, কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু তারা সমস্ত প্রস্তুতি নিচ্ছেন, সেই ছবি বারবারই উঠে আসছে। ডিসিআরসি সেন্টারগুলি থেকে ইভিএম, প্রয়োজনীয় নথি নিয়ে ভোট কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন বুথে ইতিমধ্যেই পৌঁছতেও শুরু করে দিয়েছেন। সকাল থেকেই ভোট কর্মীদের মধ্যে তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। গাইঘাটার ছবি জানবো, সরাসরি দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি, কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখনো পর্যন্ত যে কটি কেন্দ্রের ছবি আমরা দেখেছি ডিসিআরসি সেন্টারগুলিতে কিন্তু সকাল থেকেই ভোট কর্মীদের তৎপরতা চোখে পড়ছে প্রত্যেক দফার মতো। এবারও কি ছবি তোমার ওখানে? দেখো, আমি তোমাকে এবার একটু অন্যরকম ছবি দেখাবো, যেটা হচ্ছে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র, গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেহেতু সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই লোকসভা কেন্দ্র, এবং এই লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় রয়েছে 5টা, বাকি জেলা 2টো রয়েছে নদিয়া জেলায়। এবং এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গাইঘাটা বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের 37টা বুথ, যেখানে মহিলা পরিচালিত ভোট কর্মীরা তারা কিন্তু ভোট গ্রহণ করবেন। তো আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে বেশ কিছু মহিলা প্রতিনিধি, যারা হচ্ছে ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন ইতিমধ্যে। আমি একজনকে পেয়ে গেছি, প্রিসাইডিং অফিসার, যিনি ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি তো প্রিসাইডিং অফিসার, তো এই যে এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন, কি মনে হচ্ছে আর কি? এবার তো আমরা যেটা দেখছি সিকিউরিটি খুব ভালোই আছে। এবার দেখা যাক গিয়ে, আর আমরা যে স্কুলটা পেয়েছি ওটাও শুনছি খুব ভালো, মডেল স্কুল আছে, সব কিছু ঠিকঠাক, আশা করা যায় সব ভালো হবে। এবারে কি প্রথম, না এর আগেও? না, আমি আগেও করেছি। নিরাপত্তা ব্যবস্থা আগে যা ছিল, এবার কি মনে করছেন? কেমন কি ভয় কিছু করছে নাকি? না, সেরকম না, এবার তো ভালোই দেখছি। এবার না স্পটে গিয়ে তো বলা যায় না, মনে হচ্ছে সব ঠিকঠাক। কাছাকাছি ডিউটি পড়েছে? হ্যাঁ, কাছাকাছি। সীমান্ত লাগোয়া এটা কিন্তু একটা, ফলে যে কোনো সময় হ্যাঁ, অনেক সময় গন্ডগোল হয় আর কি, সেটাই কি কোনো আশঙ্কা করছেন? না, মনে হয় না তো সেরকম কিছু হবে, যেহেতু সিকিউরিটি ঠিকঠাক আছে। এবার দেখা যাক পরিস্থিতি কি তৈরি হয়। দেখো, আমরা কথা বললাম যে মহিলা প্রতিনিধিদের সঙ্গে, তারা কিন্তু জানালেন যে তারা কোনো রকম নিরাপত্তার অভাব বোধ করছেন না, যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশে রয়েছে, এবং তারা কিন্তু অনেকটা নিরাপত্তা বোধ করছেন এবং কোনো রকম অশান্তি হয় বলে মনে করছেন। আমি আরও একজন কর্মীর সঙ্গে কথা বলে জেনে নেব। এই আপনি কি প্রথম এবার যাচ্ছেন? হ্যাঁ, আমি প্রথম। তো কি মনে হচ্ছে? যেহেতু সেন্ট্রাল বাহিনী রয়েছে, আমাদের সেরকম নিরাপত্তার বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি। এখানেই আমরা ভরসা করছি, ওই ব্যাপারে আমাদের ভয় লাগছে না। এমনি যে কাজকর্ম নিয়ে একটু এই চিন্তা আছে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। সব মিলিয়ে একটা জিনিস একদম, পরিষ্কার তুমি যে নিরাপত্তা ব্যবস্থা শুনলে যে যথেষ্ট যারা ভোট জোরদার কর্মী রয়েছে এবং সেটার উপর আস্থাই রাখছেন ভোট কর্মীরা। আপাতত ধন্যবাদ তোমাকে, তুমি নজর রাখো। সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সকাল থেকে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা ডিসিআরসি থেকে ভোট গ্রহণের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেইগুলো সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন এবং সেই ছবি, বিভিন্ন কেন্দ্রের ছবি, বিধানসভা এলাকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে ভোট কর্মীদের মধ্যে তৎপরতা চোখে পড়ার মতো। হাওড়া, হুগলি, বনগাঁ, ব্যারাকপুর সব জায়গার ছবি দেখতে পাচ্ছেন। ডিসিআরসি থেকে ইভিএম, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ভোট কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা বিভিন্ন বুথে সকাল থেকেই পৌঁছতে শুরু করেছেন। সকাল থেকে ভোট কর্মীদের মধ্যে তৎপরতা চোখে পড়ার মতো। ভোটের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে ভোট কেন্দ্রগুলি। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি বেলুর থেকে। জগন্নাথ, এই মুহূর্তে তুমি যে ডিসিআরসি সেন্টারে রয়েছো, ঠিক কোন জায়গায় ব্যস্ততা, শেষ মুহূর্তে ঠিক কি ছবি চোখে পড়ছে? দেখো, তোমাকে বলে রাখি, সকাল থেকে যখন ইভিএম মেশিনগুলো স্ট্রং রুম থেকে বেরোয়, তারপর থেকে তৎপরতা বেড়ে গেছে। ভোট কর্মীরা এই সেন্টারে আসছে, অর্থাৎ বেলুর বয়েজ স্কুল সেই সেন্টারে এসে তারা ইভিএম মেশিন এবং ভোট সংক্রান্ত যা যা নথি সেইগুলো সংগ্রহ করছে। তোমাকে বলে রাখি, হাওড়া জেলার জন্য 26,000 ভোট কর্মীকে নিযুক্ত করা হয়েছে এবং 192 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 5,000-এর কাছাকাছি রাজ্য পুলিশকে মোতায়েন করা হয়েছে এবং 605 জায়গায় স্পর্শকাতর
স্পর্শকাতর বুথ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ হাওড়া একটা গুরুত্বপূর্ণ এলাকা, কেননা এখানে শ্রীরামপুরের 2টি বিধানসভা এলাকা পড়ছে এবং হাওড়া যেরকম উলবেড়িয়ায় 7টি বিধানসভা এবং হাওড়া লোকসভায় 7টি বিধানসভায়, অর্থাৎ 16টি বিধানসভায় নির্বাচন হবে হাওড়া। তার জন্য চূড়ান্ত ব্যস্ততা রয়েছে। ভোট কর্মীরা ইতিমধ্যেই ইভিএম মেশিন নিয়ে তারা গন্তব্যস্থলে পৌঁছচ্ছে বিভিন্ন জায়গায়। সেখানে কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে থাকছে, রাজ্য পুলিশ থাকছে এবং যা যা ভোট সংক্রান্ত জিনিসপত্র নথি তারা নিয়ে এই সেন্টার থেকে তারা বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। তবে চূড়ান্ত ব্যস্ততা এই কারণেই বলবো যে এবারে সমস্ত বিষয়টাই নির্বাচন কমিশন নজরদারি করছে, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, তার পাশাপাশি লাইভ রেকর্ডিং করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও এখানে রাখা হচ্ছে, যাতে কোনো রকমে এখানে অশান্তি না হয় এবং ভোট কর্মীদের যেতে অসুবিধে না হয় এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম যে অসুবিধা নয়। কুইক রেসপন্স টিম যেরকম থাকবে, কোনো জায়গায় খবর হলে। জগন্নাথ, তোমার সঙ্গে যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তারা কি বলছেন এবারের যে লোকসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে, সবটা নিয়ে তারা কি বলছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়? আমি ভোট কর্মীদের এক্ষুনি জিজ্ঞেস করবো, আমার পাশে অনেক ভোট, আপনি তো এবার নিরাপত্তাটা নিয়ে কি ভাবছেন, কতটা নিরাপত্তা? আমি তো রিজার্ভে আছি, এখনো বলতে পারছি না। আমার রিজার্ভে এবার ট্যাগিং করলে তবে বুঝতে পারবো। রিজার্ভে রয়েছে, দেখো একজন শুনলেন ভোট কর্মী রিজার্ভে রয়েছেন, তিনি ব্যবস্থাটা পুরো খতিয়ে দেখছে। অনেকে কর্মীরা আসছেন, তারা আমি জেনে নেবো একটু যারা নির্বাচনে আসছেন। আপনি নির্বাচনে যাচ্ছেন তো? বহু লোক দেখো ব্যস্ত, এখন সবাই বেরিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। অনেকে বলতেও ভয় পাচ্ছে, কেননা তাদের ভোট সংক্রান্ত একটা টেনশন রয়েছে। তবে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, তোমাকে বললাম স্পর্শকাতর বুথ 605টি করা হয়েছে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশ যেরকম 5000-এর কাছাকাছি এবং 192 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, নিরাপত্তা থাকবে, সিসিটিভি থাকবে। অনেক ভোট যারা এলাকা জগন্নাথ, এই জায়গা থেকে স্পষ্ট যে আগের যে 4 দফা নির্বাচন, সেখান থেকে যেরকম কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে গতবারের লোকসভা নির্বাচনের থেকে। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেখানে যেরকম শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ছে, অন্যদিকে প্রিসাইডিং যারা অফিসার রয়েছেন তারাও নিজেদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করাচ্ছে। নিশ্চিত নিরাপত্তা মোড়া ডিসিআরসিগুলি, প্রতিটি ডিসিআরসিতে 144 ধারা জারি রয়েছে। দেখছেন সেই সমস্ত ছবি। আর এখন সময় বিরতির। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। এখন যে খবরে নজর রাখবো ভাস্বতী, সুন্দরবনের ঘটনা যা ঘটে গেছে। গতকাল রাতে গুলির লড়াই, নিহত বনকর্মী, চোরা শিকারীদের গুলিতে খুন হতে হয়েছে এক বনকর্মীকে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেখানে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় আক্রান্ত হতে হয় ওই বনকর্মীকে। দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তার দেহ উদ্ধার করে এবং নদীর জঙ্গল সংলগ্ন এলাকায় যখন টহল দিচ্ছিলেন, অর্থাৎ নদীতে টহল দেওয়ার সময় চোরা শিকারীদের গুলিতে খুন হতে হলো বনকর্মীকে এবং ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে খুন বনকর্মী। বন দপ্তর সূত্রে খবর, রাতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের আক্রমণের মুখে পড়তে হলো বনকর্মীদের একটি দলকে এবং ঠিক সেই সময় কুপিয়ে খুন করা হয় ওই বনকর্মীকে। তার দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে দেহ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিহত যে বনরক্ষী তার নাম অমলেন্দু হালদার, রায়দিঘির বাসিন্দা তিনি। শনিবার রাতেই বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন তিনি এবং সঙ্গে ছিলেন আরো 3 বনকর্মী ও বোটের 2 কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে সেখানে একটি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীদের মুখে পড়ে যান তিনি। অভিযোগ, হরিণ শিকারীদের দল হামলা চালায় তাদের উপর। আর সেখানে কুপিয়ে খুন করা হয় অমলেন্দুকে। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন তার 4 সঙ্গী। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা জানা গেছে, অমলেন্দুকে কুড়ুল জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। রাজু দাস সুন্দরবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, গতকাল রাতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেভাবে খুন করা হয়েছে ওই বনকর্মীকে, জঙ্গল সংলগ্ন নদীতে যখন টহল দিচ্ছিলেন, তার সঙ্গে আরো অনেকে ছিলেন যারা প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে?
দেখো, পুলিশ সূত্রে যেটুকুনি জানতে পারা গেছে, এই বনকর্মী তারা কি 4 জন ছিল এবং তাদের মধ্যে একজনকে যে জলদস্যুরা ছিল বা যারা চোরা শিকারীরা ছিল তাদেরকে যখন এরা চেস করে তখনই তাদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয় এবং উভয় পক্ষের কিন্তু সেখানে গুলির বিনিময় হয় বলে এমনই জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু সেই গুলির পরেই কিন্তু একটি গুলি লাগে যে বনকর্মী, তারপরে তিনি সেখানেই লুটিয়ে পড়েন এবং তার সঙ্গেই সাথীরা সেই যে লঞ্চ বা বনের যে বনকর্মীদের বটবটি ছিল সেখান থেকে তারা নদীতে ঝাঁপ মেরে কোনো মতে 3 জন প্রাণ বাঁচায় এবং যে বনকর্মী অমলেন্দু হালদার তিনি কিন্তু নিহত হয়েছেন, তাকে কিন্তু সেই গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে এমনই দাবি করছেন পুলিশ প্রশাসন। তারপরেই কিন্তু সকাল থেকে ওই এলাকায় যে সকল বটবটি যারা যে ভটভটি ছিল, যে সকল মৎস্যজীবী ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু চিরুনি তল্লাশি চলছে এবং এ বিষয়ে সমস্ত মুখে কুলু পেটেছে বনকর্মীরা। তারা কিছু তদন্তের সাপেক্ষে এখনও কিছু বলতে চাইছে না। সেই অমলেন্দু বাবুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে মৃত ঘোষণা করাতে কোস্টাল থানা থেকে তাকে সেই মৃতদেহ কিন্তু ময়লা তদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত যেটুকুনি পুলিশ সূত্রে জানতে পারা গেছে তার বাড়ি কিন্তু রায়দিঘি অঞ্চল এলাকায় এবং তিনি কিন্তু দীর্ঘদিনের বনকর্মী এবং তার এই কর্মজীবনে এই রকম ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। এর আগেও কিন্তু বনকর্মীরা জলদস্যুদের মোকাবিলা করেছেন, কিন্তু এইভাবে নৃশংসভাবে তাদেরকে খুন করা, যেটা কিন্তু যারা সুন্দরবন নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন তাদের চোখে কিন্তু বিরল ঘটনা বলে তারা দাবি করছেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কঠিন শাস্তির দাবি করেছেন এবং অবিলম্বে যে সকল দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি করছেন সুন্দরবন প্রেমী মানুষজন। ধন্যবাদ রাজু। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, চোরা শিকারীদের কাজ, এটা হরিণ শিকারীদের কাজ এমনটাই প্রাথমিক অনুমান। অমলেন্দুকে কুড়ুল জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল, তার মাথায় গভীর ক্ষতচিহ্ন। বনকর্মীরা দেহ উদ্ধার করেছেন এবং বন দপ্তরের পক্ষ থেকে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এইটুকু পরিষ্কার যে গুলি চলেনি, দেহে গুলি লাগার চিহ্ন নেই, তবে ধারালো কিছুর আঘাতেই যে মৃত্যু হয়েছে এমনটাই স্পষ্ট। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে খুন হতে হলো বনকর্মীকে। বন দপ্তর সূত্রে খবর, রাতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের আক্রমণের মুখে পড়ে বনকর্মীদের একটি দল এবং সেই সময় কুপিয়ে খুন করা হয় বনকর্মীকে। রায়দিঘির বাসিন্দা ওই বনকর্মীর নাম অমলেন্দু হালদার। তবে এই মর্মান্তিক যে ঘটনা এবং জানা যাচ্ছে যে শনিবার গভীর রাতে সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে একটি ক্যাম্প এলাকায় জঙ্গলের সংলগ্ন যে অঞ্চল সেখানেই টহল দিতে বেরিয়েছিলেন ওই বনকর্মী এবং তার সঙ্গে আরো 3 জন বনকর্মী ছিলেন। আর তারই মাঝে এই ঘটনা ঘটে। রাতের অন্ধকারে আচমকাই বন দপ্তরের কর্মীরা হরিণ শিকারীদের নজরে পড়ে যান। তবে বনকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেয় ওই চোরা শিকারীর দল এবং বনকর্মী অমলেন্দু হালদারের গায়ে এসে গুলি পড়তেই লুটিয়ে পড়েন তিনি। একদমই। এবং বন দপ্তর সূত্রে এখনো জানা যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত, যে বনকর্মী যিনি মারা গেছেন তার নাম অমলেন্দু হালদার, 59 বছর বয়স। তিনি রায়দিঘির বাসিন্দা। যেমনটা তুমি বলছিলে, গতকাল রাতে বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন অমলেন্দু এবং সঙ্গে ছিলেন আরও 3 জন বনকর্মী এবং বোটের 2 কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতা ধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীদের মুখে পড়ে যান তারা। আর যেটা অভিযোগ, হরিণ শিকারীদের দল হামলা চালায় তাদের ওপর আর সেখানেই কুপিয়ে খুন করা হয় অমলেন্দুকে। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন 4 সঙ্গী। বনমন্ত্রী বীরবাহা হাসদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, চোরা শিকারীরা এই ঘটনা ঘটিয়েছে এবং বহু বছর ধরে উনি কাজ করছিলেন, বন দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন, এই ধরনের ঘটনা ঘটতে দেখেননি, অনেকেই বলছেন এই কথা। আপনারা কি পদক্ষেপ নেবেন এরপর? নিরাপত্তার দিকটা কতটা দেখা হবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, খুবই মর্মান্তিক ঘটনা এবং আমাদের তরফ থেকে তদন্ত হচ্ছে যে কিভাবে কি ঘটনাটা ঘটেছে এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না হয় সেই দিকটা আমরা অবশ্যই নজর দিয়ে দেখছি এবং পরবর্তীকালে মানে এই ধরনের ঘটনাকে কিভাবে এড়ানো যায় সেই দিকটাও আমরা নজরদারি করব। এবং এই ধরনের আশঙ্কা তো থেকেই যায় অনেক সময়ই যখন টহল দেওয়া হয় মধ্যরাতে। এই যে চোরা শিকারীরা যারা থাকেন, হরিণ শিকারীরা যারা থাকেন, তারা এই ধরনের ঘটনা যাতে আর ঘটাতে না পারেন বা ভবিষ্যতে কি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন?
না, অবশ্যই দেখুন, আমি আবারও বলি, আমরা তদন্ত করছি যে কিভাবে কি হলো, এবং যেহেতু মানে বর্ডারে কোনোভাবে কি এই ঘটনা, এই অপ্রীতিকর ঘটনা কি আটকানো যেত বলে আপনার মনে হয়? দেখুন, আমি বলি, তদন্ত হচ্ছে, তদন্ত হলে সঠিক জায়গাটা আমরা ইয়ে করতে পারবো, কারণ সেখানে তো বর্ডার ফোর্সও থাকে, তাদের নজরদারি এড়িয়েও কি করে ঢুকলো সেই দিকটাও দেখার একটা ব্যাপার আছে। তো মানে সব দিকটাই আমরা নজরদারি দেখছি, এবং তদন্ত করার পর আমরা ব্যাপারটা নিয়ে এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না হয় সেই দিকটাও আমরা নজর দেখছি। বনকর্মীদের প্রোটেকশনের জন্য কিছু ভেবেছেন? অবশ্যই, অবশ্যই। দেখুন, তারা তো আমার পরিবারের সদস্য। আমি অনেক বারবার ধন্যবাদ। বলি যে আমার পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে হবে, এবং অনেক তাদেরকে ধন্যবাদ। ভালো রাখতে পারবো তবেই আমি আমার ফরেস্টটাকে বাঁচাতে পারবো। তো অনেক ধন্যবাদ। আমার পরিবারের সদস্যরা ভালো থাকবে, তারা কিভাবে, সেই দিকটা তো বিশেষ নজরদারি আমরা অবশ্যই রাখবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললেন বনমন্ত্রীর সঙ্গে আমরা। আরো আজকের মতো এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।